রোজার মাস চলছিল। সুফিয়া বিবি ভোরে সেহরি করার জন্য ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করছিলেন। এমন সময় তার মেয়ে রেশমা সেখানে যায়। তাকে দেখে সুফিয়া বিবি বলেন, আরে রেশমা, তুই কেন উঠে এলি? যা গিয়ে ঘুমা, সকালবেলা উঠবি। মা, আমিও রোজা রাখবো, তুমি আমার জন্য সেহরি রেডি করো। রেশমা, তুই জানিস তো মা, তোর রোজা রাখা যাবে না। ডাক্তারবাবু কি বলেছিলেন? একদিনও ওষুধ বন্ধ দেওয়া যাবে না। তাছাড়া প্রত্যেকদিন দুপুরবেলাতে তোর ইনজেকশন হয়। রোজা রাখলে কি করে চলবে মা, তুই বল। কিন্তু মা, আমার বয়সে সবাই তো রোজা রাখছে, আমারও তো খুব ইচ্ছে হয় রোজা করতে। আমি জানি মা, তোরও বাকিদের মতো রোজা করতে ইচ্ছে হয়, কিন্তু কি করা যাবে বল। আল্লাহর ইচ্ছার কাছে তো আর মানুষের ইচ্ছে চলে না। উপরওয়ালা যেদিন তোর শরীর ভালো করে দেবেন তারপর থেকে তুই রোজা করবি, তোকে আর কেউ বাধা দেবে না। কিন্তু এখন তোকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। মায়ের কথা শুনে রেশমা নিজের ঘরে চলে যায়। সন্ধ্যাবেলা তার মা ইফতারের জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী রান্না করে টেবিলের উপরে সাজিয়ে রাখেন। খাবারের গন্ধে রেশমার মন ভালো হয়ে যায় এবং সে বাইরে বেরিয়ে বলে, আরে বাহ মা, তুমি কি রান্না করেছো? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আমার সোনা, সবকিছু তোর পছন্দের জিনিসই রান্না করেছি আজ। ফিরনি, পোলাও, কাবাব। চলে আয়, এক্ষুনি আজান দেবে, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। রেশমা সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং খুব মজা করে খাবারগুলো খেতে থাকে। মেয়ের মাথায় হাত দিয়ে আদর করে সুফিয়া বিবি মনে মনে বলেন, হে উপরওয়ালা, আমার মেয়েটা খুব সাদাসিধে। ও যেমন সরল, ওর বিয়েও যেন সেরকম একটা সরল ছেলের সঙ্গেই হয়। শ্বশুরবাড়িতে গিয়ে ও যেন কোনো রকমের কষ্ট পায়। মেয়ে আমার অনেক কষ্টের মধ্যে আছে, ওর আগামী জীবনগুলো যেন সুখের হয়। রেশমা তার মায়ের খুব আদরের মেয়ে ছিল। শারীরিক অসুস্থতার জন্য সে রোজা রাখতে পারত না। সে রোজা রাখতে না পারলেও বাকি সমস্ত কাজে তার মায়ের সাহায্য করত। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন তার খালা রোজিনা বিবি সেখানে আসে এবং সুফিয়া বিবিকে বলে, আপা, আমি রেশমার জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা আমাদের শহরেরই, ফ্যামিলি একটু বড় কিন্তু খুব পয়সাওয়ালা আর খুব ভালো মানুষ ওরা। আমাদের রেশমা ওখানে খুব ভালো থাকবে। এ তো খুব ভালো কথা রোজিনা, তবে বিয়ের কথাবার্তা এগোনোর আগে ওদেরকে রেশমার অসুখের সম্পর্কে আমাদেরকে জানাতে হবে। ওরা যদি রাজি থাকে তবেই বিয়ের কথা এগোনো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ আপা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, সেসব আমি আগে থেকেই জানিয়ে রাখবো। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে আমি ওদেরকে মেয়ে দেখতে আসতে বলবো। এরপর রোজিনা বিবি ছেলে পক্ষের বাড়িতে যায়। ছেলের মা জাহিরা বিবির সঙ্গে রেশমার বিয়ের কথা বলে। রেশমার ছবি দেখে তাদের সবার খুব পছন্দ হয়। কথায় কথায় রোজিনা বিবি রেশমার অসুস্থতার কথা বলতে ভুলেই যায়। এদিকে বিয়ের কথাবার্তা এগোয় এবং রোজার ঠিক আগের দিনে রেশমার সঙ্গে কালামের বিয়ে হয়। নতুন বউ আসার পর রেশমা দেখে যে তার শ্বশুরবাড়ির সদস্য অনেক বেশি। তার ননদ মহিমা এগিয়ে এসে বলে, আরে ভাবি, তুমি তো দেখতে খুবই সুন্দর। ফটোতে যেমন লাগছিল তার থেকে অনেক বেশি ভালো লাগছে তোমাকে। আর এই লেহেঙ্গাটাতে তো দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ মহিমা, তোমায়ও আজ খুব সুন্দর লাগছিল। এমন সময় তার আর এক ননদ যারা বলে, আচ্ছা ভাবি, ওকে সুন্দর লাগছিল, আমাকে ভালো লাগছিল না বুঝি? আমি যদিও মহিমার খালাতো বোন, তাও আমি তোমার ননদ, একটু ভালোবাসা আমার উপরেও দেখাও। যার কথা শুনে রেশমা হাসতে থাকে। এমন সময় জাহিরা বিবি বলেন, আচ্ছা মেয়েরা, তোমরা এবার রেশমাকে একটু রেস্ট দাও। বিয়ের ঝামেলায় কদিন ওর ভালো করে ঘুমই হয়নি, চোখ মুখ একেবারে বসে গেছে। কাল থেকে আবার রোজা, এখন ওকে ঘুমাতে দাও। এই বলে তিনি কালামকে বলে রেশমাকে তাদের ঘরে পাঠিয়ে দেন। রেশমা ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ দরজায় ধাক্কা লাগে এবং সে ঘুম থেকে উঠে দরজা খোলে আর দেখে তার শাশুড়ি জাহিরা বিবি দাঁড়িয়ে আছে এবং তাকে বলে, রেশমা, উঠে পড়ো মা, আজ তোমার প্রথম রোজা, সেহরি করতে হবে না? রান্না বান্না করে সব রেডি করতে অনেক সময় লাগবে। রেশমা তার বাপের বাড়িতে কখনো নিজে একা একা সেহরির রান্না করেনি, কিন্তু শ্বশুর বাড়িতে সে কিছুই বলতে পারে না। রান্নাঘরে যায় এবং ভাবতে থাকে, আমি তো এর আগে কখনোই সেহরি তৈরি করিনি। সবাই সেহরিতে কি খাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মাকে দেখতাম, মা আলুর পরোটা, ফিরনি এসব বানাতো। আমিও কি আলুর পরোটাই বানিয়ে দেব? এই বলে সে একটি বড় জায়গায় অনেক আটা নিয়ে মেখে আলুর পরোটা বানায়। 12টার মতো তৈরি হয়ে গেলে সে টেবিলে নিয়ে এসে সাজিয়ে দেয়। বাড়ির সবাই সেহরি করে। রেশমা একধারে দাঁড়িয়ে সবাইকে খাওয়াচ্ছিল। তখন জাহিরা বিবি বলেন, রেশমা, তুমিও খেয়ে নাও, সময় বেশি নেই, সেহরিটা শেষ করে নাও। জাহিরা বিবির কথা শুনে রেশমা মনে মনে ভাবে, আমি কি রোজা করব? মা তো আমায় রোজা করতে বারণ করতো, ওষুধ বাদ দেওয়া যাবে না বলতো। কিন্তু শ্বশুরবাড়িতে এভাবে রোজা না করলে সবাই তো খারাপ ভাববে। আমি বরং সেহরিটা করে নি। এই বলে রেশমা সবার সাথে সেহরি করে, সারাদিন বাড়ির অন্যান্য কাজকর্ম করে এবং বিকালবেলা তার 2 ননদ সেখানে আসে আর বলে,
ভাবি, আজ আমাদের প্রথম ইফতার, আমার জন্য পোলাও করবে কেমন, আর তার সঙ্গে রায়তাও। ভাবি, আমার না গোলাপ জামুন খেতে ইচ্ছা করছে, তুমি আমার জন্য গোলাপ জামুন করবে, আর শোনো, একটু বেশি করে করবে। এমন সময় জাহিরা বিবি সেখানে আসেন এবং বলেন, রেশমা মা, তুমি কি রান্নাটা চাপিয়ে দাও, পোলাও, কাবাব, মটন কিমা এইসব কিছু করে নিও কেমন? আজ প্রথম ইফতার তো, সবাই একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। শাশুড়ির কথা শুনে রেশমা মাথা নেড়ে রান্নাঘরে চলে যায়। সে এক এক করে খাবার বানাতে শুরু করে। এদিকে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। যত বেলা বাড়ছিল তার শরীর তত খারাপ হচ্ছিল। সে কোনো রকমের ইফতারের খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে দেয়। ইফতারে একটু জল খেয়ে সে নামাজ পড়তে যায় এবং হঠাৎ তার মাথা ঘুরে যায়। সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে এভাবে পড়ে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর ডক্টর নেহা বলেন, শুনুন, ওনার সুগার ফল্ট করেছে। আজ সারাদিন কি উনি সুগারের ওষুধ খাননি আর ইনজেকশন ঠিক মতো নেননি মনে হয়। ডাক্তারের কথা শুনে সবাই খুব অবাক হয়। তারা কেউ জানতোই না যে রেশমার এত হাই সুগার। এরপর ডাক্তার আরো বলেন, আপনাদেরকে তো একটু সচেতন হতে হবে। এরকম পেশেন্ট যেন ঠিক সময় ওষুধ নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজ আপনারা ঠিক সময় ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, কিন্তু এরকম দ্বিতীয়বার হলে অনেক বিপদ হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে জাহিরা বিবি বলেন, হে উপরওয়ালা, মেয়েটার যে সারাদিন এত কষ্ট হচ্ছে সে বিষয়ে আমাদেরকে কিচ্ছু বলেনি। সারাদিন মুখ বুজে সমস্ত কাজ করেছে, এতগুলো লোকের জন্য খাবার দাবার তৈরি করেছে, একবারের জন্য জানতেও দেয়নি যে ওর এত কষ্ট হচ্ছে। মা, আমি ভাবিকে তো নিজের ইচ্ছের মতো খাবার রান্না করতে বলেছি। আমিও জানতাম না ভাবির এত কষ্ট হচ্ছে, না হলে এসব খাবারের আবদার করতামই না। আমিও তো অনেক কিছু খাবার করতে বলেছিলাম, ভাবি সব একা একা করেছে। সেদিন হসপিটালে থাকার পর বিকেলের দিকে রেশমার শরীর একটু ঠিক হয়। তখন সবাই তার কাছে গিয়ে লজ্জিত মুখে বলে, রেশমা, তোমার এত ওষুধ চলে, তুমি তো আমাকে আগে বলোনি মা। তুমি কেন শুধু শুধু রোজা করতে গেলে? আমাদেরকে তো একবার বলতে পারতে, আমরা কি তোমাকে জোর করে রোজা করতে দিতাম? মা, আমার রোজা করার খুব শখ। বাড়িতেও আমি মাকে রোজা করতে দিতে বলতাম, কিন্তু মা আমাকে করতে দিত না। তাই আমি এখানে রোজা করে দেখতে চেয়েছিলাম কিছু অসুবিধা হয় কিনা। তুমি আর এভাবে নিজের শরীরের প্রতি অবহেলা করো না, ওষুধগুলো ঠিক মতো খাও, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তখন আমরা সবাই মিলে একসঙ্গে রোজা করব। নিজের শ্বশুরবাড়ির লোকেদের এত ভালো আচরণে রেশমার মন ভরে যায় এবং সে বলে, বিয়ের আগে খালা আপনাদেরকে আমার এই সমস্যার কথা বলেনি? মা তো খালাকে বলে দিয়েছিল সবকিছু যেন আগে থেকে জানিয়ে দেয়। তোমার খালা হয়তো বলতে ভুলে গেছে মা। তাছাড়া এটা এমন কোনো সমস্যা নয় যে এর চিকিৎসা হতে পারে না। তুমি চিন্তা করো না, ডাক্তারের কথা মতো চলো আর ওষুধপত্র ঠিক মতো করে খাও, দেখবে উপরওয়ালার ইচ্ছায় তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। হসপিটাল থেকে ছাড়া পেয়ে রেশমা বাড়িতে আসে এবং কালাম তাকে নিয়ে শহরের বড় ডাক্তারের কাছে যায়। সেখানে রেশমার ভালো করে চিকিৎসা হয়। টানা 6-7 মাস ওষুধ খাওয়ার পর রেশমার সুগার অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। পরের বার থেকে রেশমা তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে রোজা শুরু করে আর আনন্দে দিন কাটাতে থাকে। কবিতা দেবী সকাল সকাল চা নাস্তার জন্য তার বড় বৌমা সঞ্চিতাকে ডাক দেয়। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? শুনতে পাচ্ছ না নাকি? সকাল সকাল কি করছোটা কি? যাও যাও, চা নাস্তা কিছুই তো পেলাম না। বেলা 10টা বেজে গেল, ছেলে দুটো তো কখন অফিস চলে গেছে। এবার তো আমাকে নাস্তা দাও। হ্যাঁ মা, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, আমি তো সকাল থেকে কিছুই কাজ করতে পারিনি। চা নাস্তা কিছুই বানানো হয়নি। সামনে দীপাবলি আছে না, তার জন্য আমি আমার প্রিপারেশন নিচ্ছিলাম। কি পরবো না পরবো, ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, ম্যানিকিওর এইসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তাই নাস্তা বানানোর সময় হয়নি। শ্যামলকে বলে দিচ্ছি, ও চা নাস্তা বানিয়ে দিয়ে যাবে। তোমাকে আর অত কষ্ট করতে হবে না, থাক, আমি দেখে নেব। এতটুকু তো আমি করতেই পারবো নাকি? তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকো, তোমাকে আর সংসারের কাজকাম কিছুই করতে হবে না। সমস্ত কাজই তো শুনছি ছোট বৌমা করে। আমার ছোট বৌমা থাকতে আমার কোনোই অসুবিধা হবে না। এই বলে কবিতা দেবী শ্যামলীকে চা নাস্তার জন্য ডাকতে যাবে কি, শ্যামলী তখন চা নাস্তা নিয়ে তার শাশুড়ির জন্য ঘরে আসছিল। যেটা দেখে কবিতা দেবী বলেন, আরে ছোট বৌমা, তুমি তো সাক্ষাৎ লক্ষ্মী দেখছি। তোমার নাম নিতে না নিতেই তুমি চা নাস্তা নিয়ে এসে হাজির হয়েছো। সবসময়ই দেখেছি তুমি ডাকার আগেই সময় মতো সবকিছু নিয়ে চলে আসো। আর একদিকে দেখো আমার বড় বৌমা, সে শুধু ফাঁকিবাজ, নিজের রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কবিতা দেবীর কথা শুনে সঞ্চিতার মনে মনে খুবই রাগ হয় এবং সে বলে, ও, সবসময় শুধু ছোট বৌমারই নাম হয় দেখছি।
আমি তো কিছুই করি না, বাট আই ডোন্ট কেয়ার। ওসব আমার করার দরকারও নেই। এসব কথা মাথায় নেওয়াও বেকার, তাতে আমারই শরীর খারাপ করবে। তার থেকে চাই আমি আমার কাজ নিয়ে থাকি বাবা। সঞ্চিতা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়ে আবার নিজের রূপচর্চা নিয়ে বসে যায়। শ্যামলী সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সঞ্চিতা সব সময় সব কাজ শ্যামলীকে দিয়ে করাতো, নিজে শুধু বসে বসে ফাঁকি মেরে যেত। এদিকে শাশুড়ি কবিতা দেবী রান্নাবান্নার কথা বললে, আরে ও বড় বৌমা, সকালে চা নাস্তা তো ছোট বৌমা বানিয়েছে, এবার তুমি দুপুরে রান্না বান্নাটা করো। তাড়াতাড়ি চাপিয়ে দাও তো দেখি, শীতের বেলা ছোট বেলা, এখন চটপট রান্না চাপিয়ে দাও দেখি, অনেক দেরি হয়ে যাবে না হলে। তারপর সব মার্কেটে যাবে, দীপাবলির জন্য সব কেনাকাটা করতে হবে তো। আমি বরং এবেলা মার্কেটে যাই, বিকালে অনেক ভিড় হবে, শুধু শুধু কি হবে বলুন। রান্নাটা বরং শ্যামলী করে নি, ও তো অনেক চটপট করে আমার থেকে রান্না করে, তাই না? আমি যদি এখন মার্কেটে চলে যাই তাহলে রান্না থেকে রেহাই পাবো। আর আমার অনেক দিন থেকে পিৎজা খেতে ইচ্ছে যাচ্ছিল, আমি বরং পিৎজা খেয়ে আসবো, মজা হবে। ঠিক আছে দিদি, আমি রান্না করে নেব, তুমি বরং মার্কেটে যাও। বিকালে সত্যি সত্যি যদি ভিড় হয়ে যায়, অনেক কিছু কেনাকাটা, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর কেনাকাটা করতেও অসুবিধা হবে। এই বলে শ্যামলীর রান্নাঘরে রান্না করতে চলে যায়। সঞ্চিতা মনের আনন্দে নাচতে নাচতে বাজারে চলে যায়। সঞ্চিতা শুধু কাজের ফাঁকে কি করে দেবে সেই বাহানাই করতে থাকে। এরপর মার্কেট থেকে ফিরে আসলে কবিতা দেবী তার দুই বৌমাকে ডেকে বলে, বড় বৌমা ছোট বৌমা, তোমাদের দুজনকেই বলছি, দীপাবলির জন্য সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে তো? এবার তাড়াতাড়ি পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলো, প্রচুর ধুলো ময়লা পড়েছে। মোছামুছি করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তোমাদের দুজনকে। এই কাজগুলো সব কালকের মধ্যেই সম্পন্ন করতে হবে, বুঝেছো? এত ধুলোর কাজ আমি কি করে করব? এত কষ্ট করে ফেসিয়াল করে এলাম এইসব করার জন্য? ঠিক আছে, অল্প অল্প একটু কিছু করে ছেড়ে দেবো, বাকি সব শ্যামলীর ঘাড়ে তুলে দেবো। শ্যামলী, তুমি বরং রান্নাঘরে সব ঝুল ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তারপর সব বাসনপত্রগুলো মেজে নেওয়া যাবে, আর আমি এদিকে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো মোছামুছি করে নিই। তারপর শ্যামলী সমস্ত রান্নাঘরের ঝাড়াঝুড়ি করে সব বাসনপত্র নিয়ে সে পরিষ্কার চকচকে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এদিকে সঞ্চিতা ঘরের টুকিটাকি জিনিসপত্রগুলো মোছামুছি করতে থাকে। মোছামুছি করতে করতে অনেক সময় লাগিয়ে দেয়। টাইম পাস করার জন্য নড়ে নড়ে সমস্ত কাজ করতে থাকে, যেটা দেখে কবিতা দেবী ভীষণ রেগে যান। বড় বৌমা, কখন থেকে দেখছি তুমি এক জায়গাতেই পরিষ্কার করে যাচ্ছ, কি কাজ করতে ইচ্ছে যাচ্ছে না নাকি? ওদিকে ছোট বৌমা সমস্ত কাজ করা হয়ে গেল, কখন থেকে এখানে দাঁড়িয়েই আছো দেখছি। না মা, আসলে আমি অনেক পরিষ্কার করে কাজ করি তো, তাই একটু সময় লাগছে। এই তো হয়েই এসেছে, আমার এখনই হয়ে যাবে। শ্যামলীকে বলছি ওকে একটু হাত লাগিয়ে দিতে। এই বাহানায় সঞ্চিতা শ্যামলীকে আবার নিজের কাজগুলোতে হাত লাগাবার জন্য বলে। শ্যামলী, তোমার সব কাজ হয়ে গেছে তো দেখছি, এসো না, আমার কাজগুলো একটু হাত লাগিয়ে করে দাও না। আমি অনেক পরিষ্কার করে কাজ করছি তো, তাই দেরি হচ্ছে, আর দেরি করে করছি বলে মায়ের আবার সহ্যও হচ্ছে না, তাই বলছি তুমি একটু হাত লাগিয়ে দাও না গো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনি বরং ছেড়ে দিন, আমি একাই সব করে নেব। কেমন বুদ্ধিমানের কাজ, একটু নরম গলায় বললাম, তাতেই ও গলে গেল। আমারই ভালো হলো, যাই আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমার দ্বারাই বাবা এসব সম্ভব হয় না। এভাবেই কোনো রকমে দিন কেটে যায়। পরের দিন কবিতা দেবী দীপাবলির জন্য রঙ্গোলি ও রান্নাবান্নার দায়িত্ব দেয় তার দুই বৌমাকে। শোনো, দুই বৌমাকে আমি বলছি, সুন্দর করে রঙ্গোলিটা কালকে দেবে, বুঝেছো? আর কালকে যত রান্না বান্না দুজনে মিলেই করবে। বাড়িতে অনেক গেস্ট আসবে, তাদের ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে হবে। বড় বৌমা, তুমি নানপুরি, ছোলার পনির আর মটন কষাটা করো, আর তার সঙ্গে একটু পায়েসও বানিয়ে নিও। আর ছোট বৌমা, তুমি চিকেন, শাহী কোপ্তা, রসমালাই, একটু পোলাও বানিয়ে নেবে, কেমন? ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি রান্নাবান্নায় এক্সপার্ট আছি, আমি সব বানিয়ে নেব। এরপর দীপাবলির দিন চলে আসে। দুই বৌমা মিলে সকাল থেকে রঙ্গোলি বানাতে বসে যায়। শ্যামলীর বানানোর রঙ্গোলি খুব সুন্দর হয়েছিল, যেটা দেখে তার শাশুড়ি শ্যামলীর খুব নাম করে। ছোট বৌমা, তোমার রঙ্গোলি তো খুব সুন্দর হয়েছে। এই না হলে আমার ছোট বৌমা সব কাজে একেবারে পরিপাটি, সবার থেকে এগিয়ে। আর বড় বৌমা, এটা তোমার কি রঙ্গোলি হয়েছে? একটা বাচ্চা ছেলের মতো রঙ্গোলি বানাচ্ছ, এটা কি দীপাবলিতে ভালো লাগে দেখতে? তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? ঠিক আছে, বাদ দাও, যা হয়েছে হয়েছে, রান্না বান্নাটা কিন্তু ঠিক করে করবে। এরপর দুই যা মিলে কাজে লেগে যায়। শ্যামলী রান্নাবান্নায় এক্সপার্ট, তাই শ্যামলী চটপট করে সব রান্নাবান্না করে নেয়। এদিকে সঞ্চিতা নোকে নীল আর্ট লাগাতে ব্যস্ত। শ্যামলী, তোমার রান্নাবান্না সব হয়ে গেল? আমার নীল আর্টটা হয়েই এসেছে, কতক্ষণই বা লাগবে রান্না করতে, আমি চটপট করে নেব।
কিন্তু দিদি, সব আত্মীয়রা এসে গেছেন, এখন রান্না করবেন আপনি, সময় তো আর বেশি নেই। সঞ্চিতা অল্প সময়ের মধ্যে চটপট করে রান্না করে কমপ্লিট করে নেয়। দুই বৌমা মিলে আত্মীয় ও বাড়ির সকলকে সব রকমের খাবার খেতে দেয়। শ্যামলীর খাবার খেয়ে সবাই নাম করে। ছোট বৌমা, তোমার রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমার হাতে জাদু আছে বলে মনে হচ্ছে, এত সুন্দর খেতে হয়েছে। আর হ্যাঁ, এই খাবারগুলো কে রান্না করেছে? আধগাছা খাবার, কোনো স্বাদ নেই, আর কেমন পোড়া পোড়া গন্ধ লাগছে, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি তাড়াহুড়ো করে রান্না করেছি তো, তাই বুঝতে পারছিলাম না। ভুল আমারই হয়েছে। আমি যদি শ্যামলীর মতো সময় ধরে রান্না করতাম, তাহলে আমারও রান্না ভালো হতো। একটা কাজ তুমি ঠিকমতো করতে পারো না, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে। বারবার করে বলেছিলাম রান্নাগুলো ভালো করে করতে। আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন এরকম হবে না। এরপর থেকে আমি সব কাজটাই মন দিয়ে করব। ফাঁকি মারতে মারতে এতটাই নিকর্মা হয়ে গেছি যে কোনো কাজটাই আর ধৈর্য ধরে করতে পারি না। আমার জ্ঞান শিক্ষা হয়ে গেছে, এরপর থেকে আর কোনোদিন এরকম কাজ করব না মা। কবিতা দেবী সঞ্চিতাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তার দুই বৌমা মিলে মিলেমিশে সংসারের সমস্ত কাজকাম এবং রান্নাবান্না করে, যেটা দেখে কবিতা দেবী খুবই খুশি হয়ে যায়।